কেটা হয়েছে? হ্যাঁ কি হয়েছে? গত 2-3 দিন থেকে ওই একই কমেন্ট বারবার আসতেছে, আপু তোমার সাদা ছাগলের বাচ্চাটা কোথায়? তো এই হচ্ছে আমার সাদা ছাগলের বাচ্চাটা। ও এখন একটু একটু করে ঘাস খেতে শিখে গেছে। আর আমার কালো ছাগলের বাচ্চাগুলোর তুলনায় ওই বাচ্চাটা একটু ছোট রয়েছে, বয়সে কিন্তু ও বড়, 5 মিনিটের বড়। ওকে মায়ের দুধ ছাড়া এক্সট্রা কিছু খাওয়ানো যায় না, তাই ও অনেকটা ছোট রয়েছে। হ্যালো নানা, কিটা করবে নানা? এই যে বেটা, যে হিং নাই চাই গুচামালি দিত নানার হিং নাই চাই নানায় গুচামালি দিত। ছাগলের বাচ্চাগুলো ছোটবেলা থেকে প্রতিঘাতের মধ্যে দিয়ে বড় হচ্ছে। ওদের মা ওদেরকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু ওই রাতের বেলার সময়টুকু ওরা ওদের মাকে পায়। আর একা একা চলতে চলতে ওরা এখন আস্তে আস্তে একটু একটু করে ঘাস খাওয়া শিখে যাচ্ছে। কালো বাচ্চাগুলো যেহেতু এক্সট্রা খাবার খায়, তাই ওরা বেশিরভাগ সময় বাড়িতেই খেলাধুলা করে। আর সাদাটা যেহেতু আস্তে আস্তে এখন ঘাস খাওয়া শুরু করেছে, তাই ও মানে বাড়ির আশেপাশে ঘাস খেতে চলে যায়, ওই জন্য সবসময় আপনারা দেখেন না। আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আজকের ভিডিওটা খুব ছোট, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, আশা করি ভালো লাগবে। বাস্কেটে নাগামরিচের যে চারাগুলো লাগিয়েছিলাম, চারাগুলো লাগানোর মোটামুটি কয়েকদিন হয়ে গেছে। আজকে চারাগুলোর আশপাশের মাটিটাকে একটু আলগা করে দিচ্ছি, যাতে গাছগুলোর গ্রোথটা একটু ভালো হয়। সেদিন আমার ননাসের বাসা থেকে যে শুকনো গোবর সারগুলো আনিয়েছিলাম, এখানে উঠোনের মধ্যেই মানে ওগুলো রাখা হয়েছিল। আমার যেটা লাগছে আমি ওখান থেকে নিয়ে নিয়ে এই কাজে লাগাচ্ছি, আর বাকিটা ওই জায়গায় রয়ে গিয়েছিল। গতকাল থেকে একটু মেঘলা মেঘলা, আজকের দিনটা আরেকটু বেশি মেঘলা মেঘলা, ওয়েদার দেখেই বুঝতে পারতেছেন। যদি বৃষ্টি চলে আসে তাহলে সবকটা গোবর সার মাটির সাথে একেবারে মিশিয়ে দিবে, তাই গোবর সারগুলো বস্তাতে ভরে রাখতেছি। টাকা হলে দেখা যায় সবকিছু কেনা যায়, কিন্তু আপাতত যে সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, গোবর সার কিনতে চাইলেও পাওয়া যায় না। তো ননাসের বাসায় যেহেতু আমাদেরও একটা গরু আছে আর ওদেরও আরো 2টা গরু আছে, ওর জন্য মোটামুটি গোবর সার পাওয়া যায়। আর আমি আগে থেকেই বলে রেখেছিলাম, ওর জন্য আর কি এই গোবর সারটা পেলাম। গোবর সারগুলো দেওয়ার সময় আমার ননা শুকনো ছাই মাখিয়ে দিয়েছিলেন, ওর জন্য আরো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর এখানে অনেকগুলো গোবর সার আছে, কম বেশি আমার অনেকদিন চলে যাবে, তাই ভাবলাম বস্তাতে ভরে একটু যত্ন করে রাখি। গতদিন আমার পাকা বড়ইগুলো দিয়ে আচার করেছি, আর আজকে কাঁচাগুলো দিয়ে আচার করব। বড়ইগুলোর বোটাটা ফেলে ধুয়ে এখন রোদে দিয়ে দিচ্ছি, মানে হালকা একটু সময় রোদে দিব। রোদ যদিও নেই, তারপরেও বাইরের ওয়েদারে যেহেতু হালকা একটা বাতাস থাকে, ওই বাতাসেই বড়ইগুলোর পানিটা শুকিয়ে যাবে। বড়ইগুলো শুকানোর উদ্দেশ্য আমার না, জাস্ট পানিটা শুকানোর জন্য এখানে আমার মুরগি ঘরের চালের উপরে ডালাটা দিয়ে দিচ্ছি। আজকে সকালবেলা আমার ভাইয়ের বড় ছেলেটা এসেছিল লাউ নেওয়ার জন্য। আসার সময় ভাবি ওর হাত দিয়ে কয়েকটা পেঁপে পাঠিয়ে দিয়েছেন, কাঁচা পেঁপে। যদিও বা আমার বাসায় পেঁপের গাছ আছে, আর কাঁচা পেঁপে পেড়ে তরকারি তেমন একটা খাওয়াও হয় না। তো আজকে ভাবির দেওয়া ওই পেঁপেগুলো ভাবলাম একটু পাতলা পাতলা করে কেটে দুপুরে বাজি করে নিব, ডালের সাথে খাওয়া যাবে। শিফাকে দিয়েছি পেঁপেগুলো চুলার জন্য, ও পাতলা করে কাটতে পারবে না, পাতলা করে আমি কেটে নিব। আপাতত পেঁপের খোসাটা ফেলুক।
আমার ২টা মুরগি মাশাআল্লাহ প্রায় ১.৫ মাসের মতন হয়ে গেছে। একটানা ডিম দিয়েই যাচ্ছে। আর ওদেরকে এখন আগের মতন খাবারও দিতে হয় না। সারাদিন দেখুন ঘাস খায়। গরু ছাগলের মতন ঘাস খেয়ে ওরা বেঁচে থাকে। এক্সট্রা খাবার দিলে তেমন একটা খেতে চায় না। তারপরেও মাঝে মধ্যে দেওয়া হয়। কিন্তু ওরা দেখা যায় ঘাস খেতেই বেশি ভালো বাসে। এই যে দেখুন একটানা ওরা টুকরে, টুকরে ঘাস খেয়ে যাচ্ছে। গাছে কয়েকটা কলার মোচা হয়েছে। মনে হয় ৪-৫ টা হবে। তো জুবাইরকে বলেছিলাম একটা মোচা পেড়ে দেওয়ার জন্য। তো ও দেখুন লম্বা একটা বাঁশ নিয়েছে আর বাঁশটা দিয়ে এভাবে খোঁচা মেরে, মেরে মোচাটা পাড়ার চেষ্টা করতেছে। তাইর বুদ্ধি কামো লাগে দিদি চাই দেখি হাতি গুড়া গেলা তল আর কিতা মশা বলে কত জল তে ও অবস্থা আইছে। জুবাইর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কারণ কলার মোচাটা এমন একটা জায়গা যেখান থেকে পাড়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তো শেষমেশ ওয়াহিদা বলল, আমাকে দাও, আমি এক বাড়িতে পেরে নিব। একজন একজন করে সবাই ফেল। তো শেষমেশ মনে হচ্ছে আমাকেই পারতে হবে। আমার সুরতটা বদলি যায় নাকি হ্যাঁ রাস্তার দ্বারা যেন কিতা রত্না ফাগলি দেখা যায় ফাগলি ও ফাগলি দেখা যায় জি না আজকে সারা দিনে সূর্যের দেখা মিলল। দেখুন সারা দিন আকাশটা মেঘলা মেঘলা অন্ধকারাচ্ছন্ন ভাব। তো এখন ২:৩০টার দিকে মেঘের ফাঁক থেকে সূর্যটা হালকা একটু বেরিয়েছে। সারা দিনে এই প্রথম সূর্য দেখলাম, ভালোই লাগতেছে। পেঁপেগুলো একটু বড় বড় ছিল, তাই একটা পেঁপে কাটা হয়েছে। ২টা পেঁপে একসাথে ভাজি করলে দেখা যাবে আর খাওয়া হবে না, তাই ভাবলাম আপাতত একটা করি। আর এদিকে পেঁপে ভাজিটাও বসিয়ে দিই, তারপরে আমার আচার রান্নাটাও শুরু করে দিব। পেঁপে ভাজি আমি শুধু কাঁচামরিচ দিয়েও করি আর একটু গুঁড়া মশলা দিয়েও করি। তবে আজকে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁপেটা দিয়ে দিলাম আর উপর থেকে হালকা করে একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব। পেঁপে ভাজিটা স্পেশালি আরিয়ানের বাবার পছন্দে করা হচ্ছে। আমাদের ঘরে যার যা রান্না বান্না হয় বেশিরভাগ দেখা যায় ওই আরিয়ানের বাবার পছন্দেই করা হয়। কারণ উনি যা যা খান সেটা আমরা খেতে অভ্যস্ত, কিন্তু উনাকে আবার সব রকম রান্না করে দিলে খাওয়া হয় না, তাই উনার মতন করেই রান্না করা হয়। পেঁপে ভাজি আমি কাঁচামরিচ দিয়ে খেতে পছন্দ করি আর আরিয়ানের বাবা গুঁড়া মরিচ দিয়ে করেন, তাই ওভাবেই করলাম। দুপুরের খাওয়ার আগে এখন একটু অ্যাপেল সিডার ভিনেগার খাবো। অনেকে বলতে পারেন এটা কেন খাচ্ছি, এটা স্পেশালি ওজন কমানোর উদ্দেশ্যে খাচ্ছি। অনেকে বলেন আপু তোমার ডায়েট চার্টটা একদিন শেয়ার করো। যেহেতু আমি ডায়েট চার্টটা এখনো ফলো করতেছি, যদি আমি সাকসেস হই দেখা যায় ওই ডায়েট চার্টে আমার ওজনটা কমেছে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই একদিন শেয়ার করব। আচারটা এখন করে নিব। বড় একটা হাঁড়ি বসিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমার বাবা কাঁচা বড়ই দিয়ে আচার করে দিতে বলেছিলেন, তো আজকের আচারটা স্পেশালি আমার বাবার জন্যই করতেছি। তো বাবা যেভাবে পছন্দ করেন ওই অনুযায়ী আমি করব। তেলের মধ্যে একটু বেশি করেই রসুন দিয়ে দিচ্ছি। সরিষার তেলে কাঁচা রসুন দিলে এমনিতেই ফ্লেভারটা ভালো আসে, আর টকের সাথে ওই তেল রসুনের ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো লাগে। আর যেহেতু আমি আচারটা টক জাল করব, ওর জন্য তেলের মধ্যে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বড়ইটা। বড়ইগুলো আমি আলতো করে একটু চিড়ে দিয়েছি, যাতে আচার করার পরে বড়ইগুলো একটু গোলের গোলের অবস্থা হয়ে যায়। বাবা বয়স্ক মানুষ, বাবার যেরকম করে খেতে সুবিধা হয় সেই অনুযায়ী আমি আর কি আচারটা করব। সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়াও দিলাম। টক আচারে ধনিয়ার ফ্লেভারটা ভালো লাগে। এখন আমি এটাকে বেশিক্ষণ রান্না করব না, বেশিক্ষণ রান্না করলে বড়ইগুলো আবার গলে একেবারে চ্যাপ্টা হয়ে যাবে, তাই এভাবে
চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালকা করে নাড়াচাড়া করে রান্নাটা করে নিব। আর তার আগে আচারের জন্য মশলাটা রেডি করে নেই। এখানে একটু বেশি করে শুকনো মরিচ দিয়েছি, দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন আর একটু মৌরি, তেজপাতা, আর সাথে দিলাম টক আচারের যে স্পেশাল মশলা যেটা খাটাই 12 বাখর, যেটা দিয়ে টক আচার করলে বা মিষ্টি আচার, তেঁতুলের আচার সবকিছুতেই এটা খুব ভালো মানায়, খুব সুন্দর একটা ফ্লেভার। তাই ওই খাটাই 12 বাখরের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমার বড়ইগুলো হালকা করে একটু একটু গলতে শুরু করেছে। এই মুহূর্তে সামান্য একটু চিনি দিচ্ছি। আমার গাছের বড়ইগুলো একটু বেশি টক, ওই জন্য বেশি টক ভাবটা কাটানোর জন্য সামান্য চিনি দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি টক আচারের স্পেশাল মশলাটা। এই আচারে একটু জাল জাল ভাব থাকবে, আমার বাবা জাল খেতে পছন্দ করেন, তো ওই অনুযায়ী শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে একটু ভিনেগার দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার আচারটা রেডি হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে কাচের একটা জারে ভরে নিলাম। দেখুন আচারটা যখন আমি রোদে শুকাবো তখন আচারটা থেকে তেল ছেড়ে দিবে, তখন বাইরে থেকে দেখতে আরো ভালো লাগবে। আর গত দিনের মিষ্টি আচার থেকে আজকের টক আচারের টেস্টটা কিন্তু বেশি ভালো এসেছে। তো বাবার জন্য মনে হয় করেছি, তাই মন থেকেই করেছি, ওর জন্য টেস্টটাও ভালো এসেছে। আর গত দিন দেখুন মিষ্টি আচারটা করেছিলাম, উপর থেকে অনেকগুলো ওরা বের করে খেয়ে নিয়েছে, আর বাকি যেটা রয়েছে ওটাও সাথে সামান্য মিষ্টি রুদে দিয়ে দিলাম। চলে এলাম দুপুরের খাবার দাবারে। পেঁপে ভাজি করা হয়েছে, সাথে ওলকপি রান্না আছে মাছ দিয়ে, আর আছে ডাল। তো শিফা, ওয়াহিদা, আরিয়ান ওরা কিন্তু আগে খেয়ে নেয়, যেহেতু আমাদের ডাইনিং টেবিলে ওখানে জায়গা কম, সবাই একসাথে বসে খাওয়া যায় না, তাই বাচ্চারা আগে খেয়ে নেয় আর তারপরে আমরা 3 জন খাই। ডাইনিং টেবিলটা 6 সিটার ডাইনিং টেবিল, দেয়ালের এক পাশে রাখায় মানে ডাইনিং টেবিলের এক সাইডটা নষ্ট হয়ে গেছে, তাই অন্য সাইডে 3 জন বা বড় জোর 4 জন একসাথে বসে খাওয়া যায়, ওর জন্য আমাদের 2 পার্টে খাবার খেতে হয়। কিতা করছিস টুকাই বাচ্চা আমার, টুকাই টুকাই টুকাই, হাই টুকাই মারি লাইলো রে, আমারে মারি লাইলো রে, দেখ রে টুকাই আমারে মারে। বিকালের দিকে আরিয়ানকে নিয়ে আর জুবাইরকে নিয়ে একটু বের হলাম, উপরের ওই ফাঁকা মাঠটা থেকে একটু হেঁটে আসবো, অনেকদিন হয়ে গেছে যাওয়া হয় নাই। আর আমার যখনই মন খারাপ থাকে আমি ওই জায়গাতে গেলে একটু স্বস্তি অনুভব করি। মন খারাপ কেন বলতে পারবো না, কারণ আমার জানি না কেন কোনো কোনো মুড সুইং হয়, হঠাৎ করে কোনো অজানা কারণে আমার মন খারাপ হয়ে যায়। মন খারাপের কারণটা কখনো কখনো আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, মন খারাপ লাগছিল, তাই ভাবলাম উপর থেকে একটু হেঁটে আসি, ভালো লাগবে। তো এখানে এসে ছেলেকে নিয়ে আর জুবাইরকে নিয়ে একটু সময় কাটালাম, মোটামুটি ভালোই লাগলো। তো আজকের ওয়েদারটা দেখুন, সারা দিন এরকম ছিল, সকালেও এরকম, বিকালেও এরকম, দুপুরেও এরকম। এখন কিন্তু আসরের নামাজ চলতেছে মসজিদে, তো ওয়েদার দেখে মনে হচ্ছে হয়তো সকাল বা সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম। তো একটু সময় হাঁটাহাঁটি করলাম, সাথে আমার কুকুরটাও এসেছে। তো এখানে এসে ও আবার তার বন্ধুকে আবিষ্কার করলো। এই যে দেখুন, ওর বন্ধু এখানে মন মরা হয়ে শুয়ে আছে দেখে ও গিয়ে আদর করতেছে। ওরা দুইটাই হচ্ছে ছেলে কুকুর, তারপরে ওদের মধ্যে কি একটা বন্ধুত্ব, কি বলবো। অনেকে বলেন সন্ধ্যার সময় এই জায়গাটায় কেন যাও, ভূত টুত থাকতে পারে। তো ভূত প্রেত ওসবে আমি তেমন একটা বিশ্বাস করি না, আর আমি নিজে থেকে আর কি নিজের জন্য কখনো ওটা আমি উপলব্ধি করতে পারিনি, তাই আমি বিশ্বাসও করি না, আর আমার সেরকম কিছু হয়ওনি কখনো। তো যাই হোক, বাসায় চলে যাচ্ছি, আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।